এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি দু একটা জিনিস অলরেডি লিখে ফেলেছি স্লাইডে। তো এই যে বেসিক্স অফ থার্মোডাইনামিক্স, এইটা তোমার সমস্ত জায়গার সিলেবাসে রয়েছে। প্রথম হচ্ছে যে এটা রয়েছে ক্লাস 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি দুটো পার্টিই রয়েছে না। 11-12-এর তো ফিজিক্সের অনার্স পিজিতে তো রয়েছে না। 9-10-এর যারা অ্যাসপিরেন্ট তারা কিন্তু খুব ভালো করে দেখবে, কারণ কেমিস্ট্রি পার্টে কেমিক্যাল থার্মোডাইনামিক্স আসবে, এরপর সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। তার আগে বেসিক্স অফ থার্মোডাইনামিক্স ক্লিয়ার করতে হবে। আর ফিজিক্সের লোকেরা তো জানোই থার্মোডাইনামিক্স কী জিনিস, সেটা তোমাকে জানতেই হবে, নাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। তো যাই হোক, শুরু করা যাক। দেখো, থার্মোডাইনামিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ অফ লার্জ সিস্টেম, মানে বড় সিস্টেম। এখন বড় মানে এমনি পার্টিকেলও দেখতেও, একটা বলও দেখতে বড় এখানে দেখতে, কিন্তু আমরা মেকানিক্সে সেটাকে পয়েন্ট পার্টিকেল হিসেবে বিচার করি। কিন্তু এখানে আমরা একটা বড় জিনিস, এক গ্লাস জল, এক বালতি জল, এক এক বাক্স গ্যাস, তোমার ঘরের মধ্যে একটা গ্যাস বাক্স, এই রকম মানে জিনিসটা বড়। ওয়াটার, লিকুইড, সলিড, গ্যাস, তাদের মধ্যে অনেক নাম্বার অফ পার্টিকেলস রয়েছে। একটা পার্টিকেল নেই, সেখানে কতগুলো পার্টিকেলস রয়েছে, সেখানে একদম অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস সেখানে রয়েছে। সেই জাতীয় একটা সিস্টেম আমরা থার্মোডাইনামিক্সে স্টাডি করব। তার এই যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বললাম, যেটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল প্রপার্টি নয়, সেটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল গতিশক্তি ইত্যাদি থেকে আসছে কিছু জিনিস। যেমন সেখানে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কতগুলো পার্টিকেলস রয়েছে তোমার সিস্টেমে, তোমার প্রশ্ন আসবে কতটা ভলিউম সে নেবে, কতটা টেম্পারেচার রয়েছে একটা সিস্টেমের, সেটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। প্রেশার কতটা, তার এনট্রপি কতটা, এইগুলো দিজ আর সাম বেসিক প্রপার্টিজ একটা সিস্টেমের। এইগুলো নিয়ে খেলা, এইগুলো নিয়ে আলোচনা, সেটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের উদ্দেশ্য। এই বিভিন্ন প্রপার্টিগুলো কিভাবে একে অপরের উপর নির্ভর করে, তাদের যে স্টাডি, এটাই থার্মোডাইনামিক্স। মানে থার্মোডাইনামিক্স ইজ এ স্টাডি অফ সাম লিকুইড অর গ্যাস অর সলিড, সাম অ্যামাউন্ট অফ, যার মধ্যে কিনা অনেক নাম্বার অফ পার্টিকেলস রয়েছে এবং তার কিছু টেম্পারেচার, প্রেশার, এনট্রপি ইত্যাদি বিভিন্ন, তাদের মধ্যে কীরকম কী সম্পর্ক, এইসব নিয়ে আলোচনা করা, এইসব নিয়ে খেলা করার নামই হচ্ছে থার্মোডাইনামিক্স। বেশ, প্রথম হচ্ছে এই প্রপার্টিগুলোকে দুটো ভাগ ইন জেনারেলি করব। একটা ইন্টেন্সিভ প্রপার্টিস আর এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিস। ইন্টেন্সিভ প্রপার্টিস কোনগুলো না, যেগুলো কিনা ইয়ের উপরে নির্ভর করে না, which does not depend, do not, অনেকগুলো আছে বহু বচন, depend on, একটু কায়দা হয়ে গেল, on the amount of matter present, কতটা জিনিস রয়েছে তার উপরে নির্ভর করবে না, কতটা জিনিস রয়েছে তার উপরে নির্ভর করবে না। যেমন ধরো টেম্পারেচার, প্রেশার, কেমিক্যাল পোটেনশিয়াল, এই মিউটার নাম হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। খুব ইম্পর্টেন্ট জিনিস, পরবর্তীকালে আমাদেরকে লাগবে। এইগুলো ধরো একটা ঘরের টেম্পারেচার কত, সেটা কি ঘরটা কত বড় তার উপরে নির্ভর করে। একটা লিকুইড, এক গ্লাস লিকুইড না এক বালতি জল, তার উপরে তার টেম্পারেচার নির্ভর করে না। কিন্তু কিছু প্রপার্টিজ যেগুলো অফকোর্স নির্ভর করে, which do depend on the amount of matter present. বুঝতেই পারছো, নাম্বার অফ পার্টিকলস, কোর্স এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার, কতটা ম্যাটার রয়েছে, মানে কতটা মাস রয়েছে। যেমন নাম্বার অফ পার্টিকলস, ভলিউম, মানে নাম্বার অফ পার্টিকলস বাড়িয়ে দিলে ভলিউম বেড়ে যাবে, মানে বেড়ে যাবে, মানে ম্যাটার বেড়ে গেলে ভলিউম বেড়ে যাবে। এনট্রপি কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। তো যাই হোক, এটা একটু খেয়াল রাখতে হবে যে এনট্রপি জিনিসটা এক্সটেন্সিভ প্রপার্টিসের মধ্যে পড়ে। যাই হোক, আর ইন্টারনাল এনার্জি, অফকোর্স সিস্টেমের মধ্যে কতটা এনার্জি রয়েছে, ইউ দিয়ে আমি ইন্টারনাল এনার্জি বললাম। যে পার্টিকেল তো সিস্টেমের রয়েছে, তো সেই পার্টিকেলগুলোর কাইনেটিক এনার্জি রয়েছে,
সেই কাইনেটিক এনার্জিগুলো সব একসঙ্গে করলে ইন্টারনাল এনার্জি তৈরি হয়। এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়ান্টিটি। বেশ, হলো। এইবার লার্জ সিস্টেম বলছি, জেনারেলি সিস্টেমটাকে ক্লাসিফাই করব আমরা যে কি কি জাতীয় সিস্টেম হয় ইন জেনারেল। দেখো, সিস্টেম আর সারাউন্ডিং হয়, গোটা ইউনিভার্স মিলিয়ে একটা সিস্টেম। তো যাই হোক, দ্য ইউনিভার্স as a whole a system, but we deal with part of the universe, of course. গোটা ইউনিভার্স নিয়ে আমরা ডিল করি না, deal with some part of universe. তো এই যে সাম পার্ট, এইটা হচ্ছে আওয়ার সিস্টেম, এবং রেস্ট অফ দ্য ইউনিভার্স, বাকি যে ইউনিভার্সটা পড়ে রয়েছে, this is our surrounding. সিস্টেমের বাইরের জিনিসপত্র। এইবার এইটাকে এই সিস্টেম আর সারাউন্ডিংয়ে যখন আমি ভাগ করে দিলাম, তখন আমি সিস্টেমটাকে তিনটে ভাগে ক্লাসিফাই করছি। একটা হতে পারে যে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে নো ইন্টারাকশন উইথ দ্য সারাউন্ডিং। একদম সলিড দেওয়াল দিয়ে, তুমি একদম মোটা এমন দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছো যে বাইরের সঙ্গে কোনো ইন্টারাকশন, কোনো ইন্টারচেঞ্জ কিচ্ছু হচ্ছে না। এইটাকে তুমি বলতে পারো যে দিস ইজ ইয়োর আইসোলেটেড সিস্টেম। তার মানে কোনো নো ইন্টারাকশন উইথ দ্য সারাউন্ডিং। আর একটা সিস্টেম হতে পারে অফকোর্স যে ক্লোজড সিস্টেম, মানে তোমার সিস্টেমের মধ্যে, এবং আইসোলেটেড সিস্টেম মানে বুঝতেই পারছো সিস্টেমের মধ্যে যা কিছু আছে সেটা সবসময় আগেও যা ছিল তাই আছে, কোনো কিছু ইন্টারাকশন তো হচ্ছে না, কোনো কিছু আদান প্রদান হচ্ছে না বহির্জগতের সঙ্গে। এটা একটু বাংলায় লিখে দিচ্ছি মজা করে, বাংলা হাতের লেখা আমার অনেক খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি বাংলা মিডিয়ামেরই ছাত্র, ক্লাস 12 অবধি। হাতের লেখাটা খারাপ হয়ে গেছে, কিন্তু এমনি বাংলা লিখি, ফেসবুকে দেখতে পেতে পারো। বেশ, এইটা হচ্ছে ক্লোজ সিস্টেম। এখানে দেওয়ালটা আমি এতটা মোটা করে আঁকলাম না। আচ্ছা, এটা আমি হলুদ দিয়ে লিখি না হয়। এটাকে হলো ক্লোজড সিস্টেম। এটা বাইরের জগতের সঙ্গে আদান প্রদান করতে পারে। কি আদান প্রদান করতে পারে? হিট আদান প্রদান করতে পারে। হিট মানে এনার্জি can be exchanged with surrounding, মানে ইউনিভার্সের বাকি অংশের সঙ্গে হিট আদান প্রদান হতে পারে। মোস্ট অফ দ্য সিস্টেম উই ডিল উইথ আর দিস টাইপ অফ সিস্টেম, মানে মোস্ট বলবো না, মানে ম্যাক্সিমাম একটা বড় সংখ্যক অফ সিস্টেম। তোমার কাছে ধরো 1 গ্লাস জল আছে, সে জলেরটা ঢাকনা দিয়ে তুমি ঢেকে দিয়েছো, কিন্তু বাইরে থেকে জলটা গরম রাখলে ঠান্ডা হবে, কেননা বাইরে থেকে হিট কিন্তু ও বাইরে ছেড়ে দিতে পারবে। জলের অণুগুলো বাইরে বেরিয়ে না গেলেও এনার্জিটা এক্সটেন্ড হওয়া সম্ভব। এবং এই সিস্টেমটার ভলিউমটাও তুমি বলতে পারো একটু চেঞ্জ করতেই পারো তুমি, অফকোর্স মলিকুলগুলোকে বাইরে বেরোতে না দিয়ে। তো নো মলিকুল এক্সচেঞ্জ, নো ম্যাটার এক্সচেঞ্জ, আলাদা করে বলে রাখছি, শুধু হিট কিন্তু, হ্যাঁ, নো ম্যাটার এক্সচেঞ্জ। এবং ভলিউম ক্যান বি চেঞ্জড উইদাউট ম্যাটার এক্সচেঞ্জ। কোনো মানে এটা থেকে খানিকটা অংশ পালিয়ে যেতে আমি দেবো না, বাট ভলিউমটা কম বেশি করতে পারি।
আরেকটা সিস্টেম হয়, সেটা হচ্ছে খোলা সিস্টেম, ওপেন সিস্টেম। এটাকে আমি উপরটা দেখো আর ঢাকা দিচ্ছি না। ওপেন সিস্টেম, এইটাতে হচ্ছে এনার্জি অ্যান্ড ম্যাটার বোথ ক্যান বি এক্সচেঞ্জ। ম্যাটারও এখান থেকে খানিক পালিয়ে যেতে পারে, আবার বাইরে থেকে ম্যাটারও ঢুকতে পারে, আর হিট তো এনার্জি এক্সচেঞ্জ হতেই পারে, বোথ ওয়ে। তাহলে তিনটে জিনিস ভালো করে বুঝে নাও। থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম বুঝতে গেলে আগে তিনটে সিস্টেম বুঝতে হবে: আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম। আইসোলেটেড কিচ্ছু ইন্টারচেঞ্জ করবে না বাইরের জগতের সঙ্গে। ক্লোজ সিস্টেম শুধুমাত্র এনার্জি এক্সচেঞ্জ করতে পারে, ভলিউম কমা বাড়া হতে পারে। আর ওপেন সিস্টেম মানে এনার্জি অ্যান্ড ম্যাটার বোথ ক্যান বি এক্সচেঞ্জড, অফকোর্স ভলিউম ক্যান বি চেঞ্জড, সে তো হতেই পারে। বুঝে গেছো আশা করা যায়। বেশ, এর পরের নেক্সট বক্তব্য হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই তিনটে সিস্টেম বুঝলেই তুমি ইকুইলিব্রিয়াম বুঝতে পারবে। Dynamical equilibrium. তো দেখো, ইকুইলিব্রিয়ামের ডেফিনিশন ম্যাথমেটিক্যালি খুব রিজিড ভাবে দেওয়া মুশকিল। মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে অল্প সময়ে যা ঘটার সেটা ঘটে গেছে, আর লক্ষ লক্ষ বছর পর, বহু বছর পর কি ঘটবে সেটা এখনো হচ্ছেনি। কি যে বলছেন স্যার, অল্প সময়ের মধ্যে। এই ধরো তোমাকে আমি দুম করে একটা ঘুষি মারলাম, প্রচন্ড লাগলো, খানিক্ষণ পর ব্যথাটা আস্তে 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 কমে যাবে। তোমার রাগটা থাকবে মনে মনে, কিন্তু সাময়িক ইফেক্টটা, যেটা কিনা সাময়িক যে প্রভাব যে কোনো ঘটনারই ঘটে, সেই প্রভাবটা কমে যাওয়া পর যে অবস্থায় আসে সেটা ইকুইলিব্রিয়াম স্টেট। এইবার এই ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম, এইটার ইকুইলিব্রিয়ামটা বুঝতে পারতে। যেমন ধরো একটা আইসোলেটেড সিস্টেম, সেটা যদি তুমি অনেকক্ষণ চুপচাপ রেখে দাও, after some time kept alone, একদম থার্মোফ্ল্যাক্স ধরো তোমার কাছে আছে, কিচ্ছু বাইরে থেকে, মানে যেখানে জল ঠান্ডা থাকে যে জাতীয় ইয়েতে, যদিও জল হিট এক্সচেঞ্জ অবশ্যই হয়, খুব স্লোলি হয়, মোটামুটি ধরে নিচ্ছি যে কোনো কিছুই এক্সচেঞ্জ হচ্ছে না, তোমার কাছে একটা থার্মোফ্ল্যাক্স রয়েছে, এমন একটা আইডিয়াল। তো সেটা আফটার সাম টাইম কেপ্ট অ্যালোন, এটা একটা ইকুইলিব্রিয়ামে আসবে। বেশ, প্রত্যেকটার একটা করে নাম রয়েছে। এবার ধরো ক্লোজ সিস্টেম, সেটা আফটার সাম হিট এক্সচেঞ্জ। এবার যদি তুমি ভলিউম এক্সচেঞ্জটাও অ্যালাউ করো, তো যাই হোক, আপাতত প্রথমটা বলি, আফটার সাম হিট এক্সচেঞ্জ জিনিসটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এইটাকে আমি থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে পারি। এই ইকুইলিব্রিয়াম জিনিসটা বুঝতে পারে জিরোথ লটা ডিফাইন করতে সুবিধা হয়। আর ক্লোজ সিস্টেম আরও একভাবে আসতে পারে, যদি তুমি হিট এক্সচেঞ্জের সঙ্গে আফটার সাম হিট অ্যান্ড ভলিউম এক্সচেঞ্জ। ভলিউম এক্সচেঞ্জ মানে কি, ধরো টাগ অফ ওয়ারের মতো, মানে এরকম একটা সিস্টেম রয়েছে, এখানে একটা এরকম একটা পিস্টনের মতো জিনিস রয়েছে, মুভেবল। ধরো এখানে একটা, এদিকে একটা গ্যাস এ, এদিকে একটা গ্যাস বি,
ধরো এটা একটা মুভেবল পিস্টন, লিখতে গেলাম এম, একটা হয়ে গেল। তাহলে একটা এটা নাড়াচাড়া করতে পারে, সো ভলিউম ক্যান বি এক্সচেঞ্জ, মানে এটার ভলিউম বেড়ে যেতে পারে, এটার ভলিউম কমে যেতে পারে, লাইক দিস। তো আফটার সাম ভলিউম এদিক ওদিক হলো, আফটার সাম হিট এক্সচেঞ্জ হলো, এটা ইকুইলিব্রিয়ামে এলো। এটাকে আমি বলবো বোথ থার্মাল অ্যান্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। বেশ, যদি কোনো ভলিউম এক্সচেঞ্জ না হয় তাহলে আর মেকানিক্যাল টার্মটাকে রাখার দরকার নেই। ক্লোজ সিস্টেম, হিট এক্সচেঞ্জ হয়েছে এদিক ওদিক করে দিয়ে মোটামুটি টেম্পারেচারটা সমান হয়ে গেছে। এখানে টেম্পারেচারটা ডিফাইন করা যাবে, এখানটাতে প্রেশার ডিফাইন করা যাবে। তো টেম্পারেচার আর প্রেশার জিনিসগুলো কি ইন পার্সপেক্টিভ অফ থার্মোডাইনামিক্স, সেইটা আগে বুঝতে হবে। তো যাই হোক, খানিকটা হিট এক্সচেঞ্জ করা হলো, তারপর এদিক ওদিক হলো, দিয়ে যে স্টেটটাতে ও এলো, এবার স্যার স্টেট মানে কি, মানে অবস্থা। অত স্টেট মানে আমার অবস্থা, জাহিরুদ্দিন স্যারের অবস্থা কি এখন, খুব খারাপ অবস্থা, লেকচার রেকর্ড করছেন। তো ওই রকম কিছুক্ষণ আগে স্যারের অবস্থা কি ছিল, স্যার ঘুমোচ্ছিলেন। তো ওই রকমভাবে ভাবতে পারো যে ঠিক আছে, খানিকটা হিট এক্সচেঞ্জ হয়ে গেছে, দেন ইট ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। আর হিট এক্সচেঞ্জ হচ্ছে না, আফটার সাম হিট এক্সচেঞ্জ। তো কি হবে না, হিট এক্সচেঞ্জ স্টপ হয়ে যাবে। আফটার সাম হিট এক্সচেঞ্জ, কিছুক্ষণ হিট এক্সচেঞ্জ হলো, দেন হিট এক্সচেঞ্জ স্টপ হয়ে যাবে। অনন্তকাল ধরে তো হিট এক্সচেঞ্জ চলবে না, হ্যাঁ, এটা স্টপ হয়ে যাবে। মানে স্টপ হবে না, এখান থেকে একটু হিট ওখান থেকে যাবে, আবার ওখান থেকে আর একটু হিট এখানে আসবে, টেম্পারেচারটা একটা ফিক্স জায়গায় চলে আসবে। তো যাই হোক, তাহলে আফটার সাম হিট অ্যান্ড ভলিউম এক্সচেঞ্জ হলো, তারপরে হিট অ্যান্ড ভলিউম স্টপ হয়ে যাবে, ভলিউম খানিকক্ষণ পর stops after some time. বেশ, এবারে ফাইনালি তোমার যদি একটা ওপেন সিস্টেম থাকে, সব কিছুই এক্সচেঞ্জ হচ্ছে, এ পার্টিকেল ওখানে যাচ্ছে, এ পার্টিকেল এখানে আসছে, হিট এধার ওধার হচ্ছে, তো কিছুক্ষণ পর after some time matter and heat exchange stops. এই অবস্থাটাকে আমি বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অফকোর্স এটা থার্মাল ইকুইলিব্রিয়ামও বটে। এই সব কিছু যখন স্টপ হয়ে যাবে, ঠিক আছে, এখানে ম্যাটার নাম্বার অফ পার্টিকেলস এক্সচেঞ্জটা যদি আমি বেশি গুরুত্ব দিয়ে বলি, তাহলে সেটাকে শুধু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তুমি বলতে পারো। হিট এক্সচেঞ্জটাকেও তুমি একসঙ্গে নিলে আমার মনে হচ্ছে যে তোমরা বুঝতে পারছো। এনিওয়েজ, বেশ, তার মানে ব্যাপারটা কি ছিল, তিন জাতীয় সিস্টেম হতে পারে। আরেকবার, আইসোলেটেড, ক্লোজড, ওপেন। আইসোলেটেড মানে কিচ্ছু পরিবর্তন হবে না, বাইরের সাথে কিছু নেবে না। ক্লোজড মানে বাইরে হিটটা নিতে পারে, টেম্পারেচার কমা বাড়া করতে পারে বাইরের সঙ্গে এক্সচেঞ্জ করে। ওপেন সিস্টেম মানে হচ্ছে পার্টিকেল এধার ওধার থেকে এখানে জল বাইরে চলে গেল, বাষ্প হয়ে হতেই পারে, তো সেখান থেকে ম্যাটার অ্যান্ড হিট ক্যান বি এক্সচেঞ্জড। এইবার এই মালগুলোকে যদি খানিকক্ষণ রেখে দেওয়া হয়, আইসোলেটেড সিস্টেম মানে খানিকক্ষণ রেখে দেওয়ার পর ওর মধ্যেই মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাবে, চুপচাপ হয়ে যাবে। সেটা একটা জেনারেল ইকুইলিব্রিয়াম আইসোলেটেড সিস্টেমের জন্য, আলাদা কোনো নাম দিচ্ছি না ওখানে। হিট এক্সচেঞ্জ মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার পর, খানিকটা হিট এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যাবে, সেইটাকে আমি থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে পারি। খানিকটা ভলিউম টলিউম অলসো যদি এক্সটেন্ড হয়, একটা মুভেবল কিছু থাকে, তুমি আর আমি মারপিট করতে করতে আমি তোমাকে খানিকটা পিটিয়ে পরোটা বানিয়ে পাতলা করে দিলাম, দিয়ে থেমে গেলাম, দ্যাট ইজ আর মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম।
তার সঙ্গে যদি হিটও এক্সচেঞ্জ হয়, আমি তোমাকে মারলে হিট এক্সচেঞ্জ অবশ্যই হবে, তুমি একটু গরম হয়ে যাবে পিটানি খেয়ে। সো আফটার সাম টাইম এভরিথিং স্টপস, দেন ইটস আ মেকানিক্যাল অ্যান্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। পার্টিকেলও যদি এক্সচেঞ্জ হয় তাহলে কি হবে, আমি তোমাকে পেটাচ্ছি, তারপরে খানিকটা কি বলে তোমার শরীর থেকে আমার শরীর রক্ত বেরিয়ে যাচ্ছে, ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে, আবার আমি তোমাকে খানিকটা ধুলোবালি খাইয়ে দিচ্ছি, এক মুঠো মাটি নিয়ে তোমার মুখে গুঁজে দিচ্ছি, তাহলে তোমার মধ্যে পার্টিকেল বেড়ে যাচ্ছে, মাটি ঢুকে যাচ্ছে, ব্লাড বেরিয়ে যাচ্ছে। সো আফটার অল দিস থিংস হ্যাপেন, স্টপ, তুমি কেলিয়ে পড়ে গেলে, তুমি থার্মাল প্লাস কেমিক্যাল প্লাস মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে এলে। দ্যাটস ইট। বেশ, এবার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। বক্তব্যটা হচ্ছে, যদি একটা সিস্টেম, এখানে একটু কায়দা করে দেখছি এও আঁকা যাচ্ছে, যদি একটা সিস্টেম এ এবং একটা সিস্টেম, না এটা হলো না কেন, একটু যোগ করে ধরে রাখতে হবে। ধরো একটা সিস্টেম এ আর একটা সিস্টেম বি, এটা সি এর সঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে, আর এখানে আর একটা সিস্টেম সি। বেশ, এটা একটা ভালো ফিচার যোগ করেছে। A is in thermal equilibrium মানে ইকুইলিব্রিয়াম, এখানে ইকুয়েশন নয়, ইকুইলিব্রিয়াম উইথ, ছোট করে লিখছি, উইথ C. B is in thermal equilibrium with C. Then if যদি এইটা হয়, then যেটা হবে, then A and B is in thermal equilibrium. রাখবে, কাজে লাগবে। এ যদি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, বি যদি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ আর বি নিজেরাও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এইটা থেকে ডেফিনেশন অফ টেম্পারেচার, মানে থার্মাল ইকুইলিব্রিয়াম থেকেই টেম্পারেচারের ডেফিনেশন। আমি যে থার্মাল ইকুইলিব্রিয়াম কনসেপ্ট আগেরটাতে বললাম, ওটা বললেই টেম্পারেচারের ডেফিনেশন দেওয়া যায়। জিরোথ লটা আরো ভালো করে বলে দিলে আরো ভালো হয়। সেটা হচ্ছে যে থার্মাল এক্সচেঞ্জ যখন হয়, তখন কোনো কিছুর একটা পরিবর্তন হয়, দ্যাট ইজ দ্য টেম্পারেচার। when heat is being exchanged, something changes, that property is the temperature. এটা টেম্পারেচারের ডেফিনিশনটা একটু ক্লিয়ার করে বলতে হবে, যে when two systems are in thermal equilibrium, the property which are same in these two systems, that is called temperature. মানে দুটো সিস্টেম যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, দুটো আলাদা আলাদা সিস্টেম হতে পারে, তাদের মধ্যে নাম্বার অফ পার্টিকেলস আলাদা হতে পারে, তাদের মধ্যে ভলিউম আলাদা হতে পারে, অবশ্যই। এক গ্লাস জল আর তোমার বাইরের বাতাসের বায়ু, এটা মানে ঘরের মধ্যে এক গ্লাস জল রেখেছো, বাইরের যে সারাউন্ডিং মানে তোমার ঘরের বাতাস, তাদের দুজনের মধ্যে অফকোর্স ভলিউম আলাদা, নাম্বার অফ পার্টিকেলস আলাদা, কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দিলে, এক গ্লাস জল তুমি এমনি ছেড়ে রেখে দাও তোমার ঘরে, অনেকক্ষণ পর তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না তোমার ঘরের সঙ্গে তোমার গ্লাসের জলের। তাহলে তোমার ঘর এবং গ্লাসের জলের মধ্যে কি কমন রয়েছে? যেটা কমন আছে সেটার নাম হচ্ছে টেম্পারেচার। বুঝে গেছো? পরের পাতায় আবার লিখে দিতে পারি। When two bodies বা two systems, bodies আমি এখানে লিখবো না, সবসময় systems লিখবো, are in thermal equilibrium, the quantity বা the property, quantity বলবো না, which is same between them
is called the temperature. টেম্পারেচারটাকে ইয়ে দিয়ে মাপা যায়, কি বলে, থার্মোমিটার দিয়ে মাপা যায় ইত্যাদি তো আমি জানি। ইন কনটেক্সট অফ থার্মাল ইকুইলিব্রিয়াম ফ্রম দ্য জিরোথ ল আমি বুঝতেই পারছি এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে মানে এ আর সি এর টেম্পারেচার সেম, বি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে মানে বি আর সি এর টেম্পারেচার সেম, তাহলে এ আর বি এর টেম্পারেচার সেম অফকোর্স। এখানে সি একটা সিস্টেম, তার একটা সিস্টেমের একটাই টেম্পারেচার থাকতে পারে, একটা সিস্টেমের চারটে টেম্পারেচার থাকতে পারে না। তো এটাকে আমি টেম্পারেচারের ডেফিনিশন বলতে পারি। একইভাবে তুমি প্রেশারের ডেফিনিশন দিতে পারো, কেমিক্যাল পোটেনশিয়ালের ডেফিনিশন দিতে পারো। উইল ডু ইন শর্ট। Definition of pressure. When two systems are in আগের ডেফিনিশনটাই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, দেন প্রেশার। আমি আর অত কায়দা করে দিচ্ছি না, প্রেশার ইজ সেম বিটুইন দ্যাম। লেখা উচিত ছিল যে which quantity is same between them, it is called the pressure. তো ঠিক আছে, কেমিক্যাল পোটেনশিয়ালও একইভাবে ডিফাইন করা যায় যে when two systems are in chemical equilibrium মানে খানিকক্ষণ রেখে দিয়ে আর কোনো পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে না গড়ে, যে বুঝতে পারছো না তুমি, হচ্ছে এখান থেকে দুটো যাচ্ছে তো ওখান থেকে দুটো আসছে, এইরকম হচ্ছে ইকুইলিব্রিয়াম। দ্য কোয়ান্টিটি এখানে একটা বা দুটো আর অনেক হতে পারে, আমরা এখানে দেখবো দ্য কোয়ান্টিটিজ which are same is called, আপাতত কোয়ান্টিটিটাই লিখি, বুঝলে, এর অত জটিলতায় যাওয়ার দরকার নেই একটা। which is same between them is called chemical potential. ওকে ওকে, কোনো সমস্যা নেই। তাহলে ইকুইলিব্রিয়াম বোঝা গেল, সিস্টেম বোঝা গেল, পোটেনশিয়াল বোঝা গেল, তার মধ্যে ছোট্ট করে জিরোথ লটাও বোঝা গেল। এরপরে ইন্টারনাল এনার্জিটা একটু বুঝি, হিট একটু বুঝি, ফার্স্ট ল একটু বুঝি, ওয়ার্ক একটু বুঝি, তবে তো থার্মোডাইনামিক্সের বেসিক জিনিস একটু হবে। তারপরে এবারে তো এই ক্লাসে সেকেন্ড ল পড়বো না, কেমিক্যাল থার্মোডাইনামিক্স আমি আলাদা করে পড়াবো অবশ্যই, এটা সম্পূর্ণ কেমিক্যাল কেমিস্ট্রি জায়গাটা পড়ে যাচ্ছে, পড়েছি আমি ওটা আগে, কালকেও একবার দেখেছি, ফলে ওটা আমি পড়িয়ে দিতে পারবো, হয়তো আজকে রাত্রেই পড়িয়ে দিতে পারবো, লেটস সি। তো যাই হোক, ইন্টারনাল এনার্জি কি জিনিস, এটা একটা অফকোর্স একটা রাফ এস্টিমেট, এস্টিমেট কথাটা আমি বলবো না এখন আপাতত, তুমি যখন মেজার করবে তখন সেটা একটা রাফ এস্টিমেট। বেসিক ডেফিনিশন অনুযায়ী দিস ইজ দ্য সাম অফ কাইনেটিক প্লাস পোটেনশিয়াল যদি থাকে, ইফ যদি পোটেনশিয়াল থাকে, নাও থাকতে পারে, আমরা মোস্টলি যাদেরকে নিয়ে ডিল করব তাদের পোটেনশিয়াল এনার্জি পার্টিকেলগুলো থাকবে না, অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল।
একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলে ইন্ডিভিজুয়াল একটা সিস্টেমে অ্যাভোগাড্রো সংখ্যক পার্টিকেলস রয়েছে, তাদের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সাম একসঙ্গে করে যা হয় সেটাই ইন্টারনাল এনার্জি। We cannot measure it exactly. It accurately. মোটামুটি পারি। We always have an estimate. একটা ম্যাক্রোস্কোপিক স্কেলে এত জুল, এত ক্যালোরি, এইভাবে সেটা এক্স্যাক্ট অ্যাকুরেট 100% অ্যাকুরেট হবে না। তো যাই হোক, এবারে হিট কি? হিট ইন জেনারেল ইজ আ ফর্ম অফ এনার্জি। কি এনার্জি? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, অফকোর্স। এছাড়া হিট আবার কি হবে? তাহলে আবার কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি বললেন, এখানে আবার হিট আলাদা করে বলছেন কেন? হ্যাঁ বলছি, ফর্ম অফ এনার্জি। এটা এনার্জিটা লেখাটা ঠিক করে হয়নি। হুইচ ফ্লোজ, আত্মার মতো ফ্লো করে, অফকোর্স, এই সিস্টেম থেকে ওই সিস্টেমে, ওই সিস্টেম থেকে ওই সিস্টেমে। কোনো এককালে মানুষ মনে করতো আজ থেকে 300 বছর আগে যে হিট ইজ কাইন্ড অফ ফর্ম অফ লিকুইড, একটা লিকুইডের মতো কিছু জিনিস লিকুইডের মতো ফ্লো করে। আমরা এখন জানি যে ইটস আ পিওর এনার্জি, আর কিছু নয়। বেশ, ওয়ার্ক, ওয়ার্ক কাকে বলে সে তো তুমি জানোই, যে ওয়ার্ক ইজ F.dr on a particle। তো এখানে তো একটা পার্টিকেলের উপরে ওয়ার্ক করতে পারবে না তুমি। তো এখানে এখানে থার্মোডিনামিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক, এখানে অফকোর্স মেকানিক্যাল। আগে জিনিসটা কি বোঝো, যে ধরো তোমার কাছে এরকম একটা গ্যাস রয়েছে, এখানে একটা পিস্টন রয়েছে, ইউ ক্যান কম্প্রেস। আগে জিনিসটা বোঝো, উদাহরণটা বোঝো কি বলতে চাইছি। ইউ ক্যান কম্প্রেস দ্য পিস্টন, অফকোর্স। তুমি এটাকে বাইরের দিকেও টানতে পারো, you can pull out the piston। এইগুলোকে বলা হয় মেকানিক্যাল ওয়ার্ক। তাহলে তুমি গ্যাসের উপরে কাজ করছো, you are doing work on the gas। এখানেও তাই, you are doing on the gas। গ্যাস নিজে নিজেই যদি, এগুলো নিয়ে জটিলতার কিছু নেই, যে পিস্টনটা নিজে নিজেই যদি বাইরে বেরিয়ে আসে, এটা এখানেও সেম। ইফ পিস্টন কি বলে, এক্সপ্যান্ড, মানে গ্যাস এক্সপ্যান্ড করে, তাহলে comes out automatically। তাহলে ওয়ার্ক, the gas is doing the work। gas is doing the work। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। তুমি গ্যাসকে খোঁচা দিতে পারো, গ্যাসকে ঠেলতে পারো, আপাতত গ্যাসের উপরেই আমরা ভাবছি। তুমি এটাকে লিকুইডের উপরেও করতে পারো, তবে বেশি লিকুইডের ভলিউম চেঞ্জ হয় না, তো ফলে এটা ভাবার দরকার নেই। আর সলিডের উপরে তো হয়ই না। তো এগুলো সবই গ্যাসের উপরেই ভাবা যাক। তো কোনো একটা সিস্টেমকে তুমি এক্সপ্যান্ড করার চেষ্টা করছো, কোনো একটা সিস্টেমকে তুমি কন্ট্রাক্ট করার চেষ্টা করছো, সিস্টেম নিজে নিজেই এক্সপ্যান্ড করছে, সিস্টেম নিজে নিজেই কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। ভেরি সিম্পল, কোনো অসুবিধা কিছু নেই ম্যাথমেটিক্যালি।
ওয়ার্ক ইজ ডিফাইন্ড অ্যাজ পিডিভি, ইন্টিগ্রেশন। স্যার কাকে বলে ইন্টিগ্রেশন জানি না, ঠিক আছে, একটুখানি বুঝে নিতে পারো, ইন্টিগ্রেশন মানে কিছু না, সাম। তো যাই হোক, ইন্টিগ্রেশন না জানলে একটুখানি দেখে নাও, ইন্টারনেটে সার্চ করে ChatGPT হাবিজাবি করে ঠিক আছে। তো কোনো একটা ইনিশিয়াল স্টেট থেকে কোনো একটা ফাইনাল স্টেট, সেখানকার প্রেশার এবং ভলিউম সেটাকে যদি ইন্টিগ্রেশন করা যায়, প্রেশারটা ফিক্স থাকবে এরকম কোনো মানে নেই, বহু রকমের ভাবে এক একটা প্রসেস চলতে পারে। তো এখানে একটুখানি টানলে ধরো, তুমি একটুখানি কাজ করলে আগেরটার মতো, তো তুমি ঠেলে দিলে, এটা 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 হচ্ছে স্টেট 1। এবারে ধরো এটা স্টেট 2। এই মাপটাকে আলাদা সিলেক্ট করা যাবে না, তবে কাছাকাছি রেখে তুমি ধরো খানিকটা ঠেলে দিয়েছো, এখানে চলে এসছে ব্যাপারটা, এটা স্টেট 2। এইখান থেকে এইখানে এসছে, সে কিভাবে এসছে সেখানে আমি আবার কিছু ডেফিনিশন দেবো, কোনো না কোনোভাবে আসতেই পারে। তো 1 নম্বর অবস্থা থেকে 2 নম্বর অবস্থা, প্রথম দশা থেকে দ্বিতীয় দশা, প্রথম স্টেট থেকে ফার্স্ট স্টেট টু সেকেন্ড স্টেট, ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট, দ্বিতীয় দশা তে যাবার পথে এবার কি কি ভাবে যেতে পারে, সেটা অনেক রকম প্রসেস আছে বলবো। যাবার পথে ইন্টিগ্রেশন করতে হবে, সমাকলন করতে হবে, বুঝলে? The integration of P over the variable dV from initial state to final state is called the work with a negative sign. বেশ, এবার 1 নম্বর পথ থেকে যে 2 নম্বর পথে যাবে, কিভাবে যাবে, কেমন করে যাবে, অনেকভাবে যেতে পারে, আস্তে আস্তে যেতে পারে, ঘপ করে যেতে পারে, যেতে পারে, যাওয়ার পথে হিট এক্সচেঞ্জ হতে পারে, হিট এক্সচেঞ্জ নাও পারে, বাইরে থেকে হিট দিতেও পারো, নাও পারো, কত রকমভাবে কত কি ঘটতে পারে। এই প্রসেসগুলো অনেক কিছু আছে, এগুলো প্রথমে আগে একটু এলিমেন্টারি আইডিয়া নিতে হবে, তারপরে বেশ। প্রসেস, কোনো একটা অনেক রকম প্রসেসেস, ইনিশিয়াল একটা স্টেট থেকে ফাইনাল একটা স্টেট, অবস্থা। জাহিদ স্যারের একটা স্টেট ছিল যখন তিনি পাগলা ছিলেন, কলেজে পড়তেন, তারপরে তিনি এখন তোমাদেরকে পড়াচ্ছেন, পাগলাই আছেন কিন্তু টিচার হিসেবে ফাইনাল একটা স্টেটে চলে এসছেন। এই ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটটা কিভাবে এসছে, কেমনভাবে এসছে, কি কি এক্সচেঞ্জ হয়েছে, এগুলো বুঝতে হবে। তো আমরা মোস্টলি সবই কোয়াসি স্ট্যাটিক প্রসেস, এইটা বুঝতে হবে আমাদেরকে। স্লো প্রসেস, স্লো মানেই কোয়াসি স্ট্যাটিক সেটা বলা উচিত নয়। স্লো প্রসেস, সিস্টেম is in equilibrium, নিজের মধ্যে নিজে, with itself, এবং যদি থার্মাল এক্সচেঞ্জের কথা বলো তাহলে সারাউন্ডিংস, at the time of the change, যখন তুমি পরিবর্তন করছো, তখন এতটাই স্লোলি পরিবর্তন করছো যাতে করে সিস্টেমটা নিজের মধ্যে নিজে, মানে নিজের ভিতরে খুব একটা বড় ডামাডোল ঘটছে না, আর বাইরের থেকে যদি তার হিট নেবার কথা থাকে তাহলে সেই হিটটাও এমনভাবেই নিচ্ছে যে বাইরের স্টেটের সঙ্গে সে একটা ইকুইলিব্রিয়াম প্রসেস মেনটেন করেই চলছে।
quasi-static process. This quasi-static process in general are reversible. সবাই reversible হবে তার কোনো মানে নেই। কাকে বলে reversible? Reversible মানে হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালে আসার প্রসেসটা গোটাটাই ক্যান বি রিভার্সড, গোটাটাই রিভার্স করা সম্ভব এবং আগের অবস্থায় ফেরত নেওয়া সম্ভব। মানে এটা রিভার্সেবল কথাটার মানে যা তাই, যে সিস্টেম ক্যান বি টেকেন ব্যাক টু ইটস original state without any change. Ideally reversible process খুব কম change in the system, in both the system and the surrounding. সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে আর কিছু পরিবর্তন না করে যদি কোনো সিস্টেমকে ইনিশিয়াল থেকে ফাইনালে ফেরত নিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটা একটা রিভার্সেবল প্রসেস। এটা ইন জেনারেলি তারা কোয়াসি-স্ট্যাটিক প্রসেস। ইরিভার্সেবল মানে সিস্টেম ক্যান নট বি, এই গোটাটাই কমন। পরের আমার মুন্নুটা এখানে তাহলে একটা লাইন লিখে ইন জেনারেল বলবো না, all reversible processes are quasi-static process. ফিজিক্স কেমিস্ট্রি সব পাঠে কিন্তু এই জিনিসগুলো লাগবেই জানতে। ফলে আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি যে তোমরা যদি ফার্স্ট টাইম এই ক্লাস দেখছো তাহলে এইখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, to get all the updates. তো যাই হোক, ইরিভার্সেবল প্রসেস যেটা কিনা ক্যান নট বি, systems cannot be taken back to its original state without any change in both the system and surrounding. মানে কোনোভাবেই আগের সিস্টেমে ফেরত আনা সম্ভব নয়। হ্যাঁ, আনা সম্ভব, কিন্তু সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন ঘটে যাবে, সারাউন্ডিং এর মধ্যে কিছু পরিবর্তন ঘটে যাবে। পরিবর্তন না করে সম্ভব নয়। এই ইরিভার্সিবল প্রসেস কোয়াসি-স্ট্যাটিক হতেও পারে, নাও হতে পারে, কিছু করার নেই। বেশ, এইবার আরো অনেকগুলো নাম আছে, এগুলো তো জেনারেল ক্যাটাগরি। এবার ধরো আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে হচ্ছে কোনো কিছু একটা ঘটছে, হিটটা এক্সচেঞ্জ করা হচ্ছে, কিছু একটা ঘটছে, বাড়ছে বা কমছে, হিটটা এক্সচেঞ্জ হচ্ছে। আইসোথার্মাল প্রসেস মানে আমরা আপাতত শুধু গ্যাসের কথাই ভাবছি, অন্য কোনো সিস্টেম আমি তোমাদের পড়াবো না। পরীক্ষায় প্রশ্নপত্র আলোচনা করে আমরা দেখে শুনে আমার গ্যাসটাই শুধুমাত্র সিলেবাসে আছে মনে হয়েছে। তো যাই হোক, যদি পরে মনে হয় তখন ওই ম্যাগনেটিক সিস্টেমের কথা, এটা একবার বুঝে গেলে ম্যাগনেটিক সিস্টেম বোঝা কোনো সমস্যাই না, বাট ওকে, ফোকাস অন গ্যাস অনলি। যে আইসোথার্মাল মানে কোয়াসি-স্ট্যাটিক প্রসেস তো বটেই, প্রসেস অ্যান্ড হিট exchanged with the surrounding throughout the process. হিটটা এক্সচেঞ্জ হচ্ছে, এবং কোয়াসি-স্ট্যাটিক মানে তো তুমি বুঝতেই পারছো যে সিস্টেমটা
ইজ ইন ইকুইলিব্রিয়াম। হিট এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু যখন হচ্ছে সেই সময় তাদের মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে উইথ দ্য, এটা বারবার আমি লিখবো না, কোয়াসিস্ট্যাটিক মানেই সেটা বুঝিয়ে দিয়েছি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকছে সারাউন্ডিং এর সঙ্গে। আইসোথার্মাল মানে হিট এক্সচেঞ্জ, হিট ক্যান বি এক্সচেঞ্জ উইথ দ্য সারাউন্ডিং, স্লো প্রসেস। তো সো হিট এক্সচেঞ্জ সাচ অ্যাজ, এমনভাবে হিটটা এক্সচেঞ্জ হচ্ছে যে সিস্টেমটা সবসময় ইকুইলিব্রিয়ামে রয়েছে। গোটা গোটা সমস্ত প্রসেসগুলোই আমাদের এইভাবে চলবে, কেন উই আর স্টাডিং ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। ওকে, অ্যাডিয়াবেটিক প্রসেস বলে একটা প্রসেস হয়। হিট not exchange with surrounding can be non-quasi-static, can be হতে পারে। একটা উদাহরণ কোয়াসিস্ট্যাটিক অ্যাডিয়াবেটিক সিস্টেমের উদাহরণ হতেই পারে যে একটা কমপ্লিট আইসোলেটেড অবস্থায় গ্যাস এক্সপ্যান্ড করছে, কিছু একটা করার চেষ্টা করছো তুমি, সিস্টেম এ সিস্টেম বি, এটা একটা এক্সাম্পল হতে পারে। আবার একটা হতে পারে যে টায়ার দুম করে বাস্ট হয়ে গেল, দুম করে ফেটে গেল কিছু, এগুলো এক একটা উদাহরণ। ফেটে যাওয়া। আর এটা হচ্ছে যে সামথিং, সাম এক্সপ্যানশন বা কন্ট্রাকশন, কিছু বাড়া কমা হচ্ছে উইদিন আইসোলেটেড সিস্টেম, সোলেটেড। এই যে আইসোলেটেড যে দেওয়ালটা, এইটাকে মাঝে মাঝে বলা হতে পারে অ্যাডিয়াবেটিক সিস্টেম, বলতেই এইরকমই আইসোলেটেড সিস্টেম অলসো কল্ড। লিখে রাখি টায়ার বাস্ট, এগুলো এটা এটা কোয়াসিস্ট্যাটিক প্রসেস, এটা নন কোয়াসিস্ট্যাটিক প্রসেস, এগুলো সবই অ্যাডিয়াবেটিক প্রসেস। তো ক্লোজড, সরি, আইসোলেটেড সিস্টেমস সামটাইমস কল অ্যাডিয়াবেটিক সিস্টেম, এগুলো মনে রাখা ভালো। যাতে কনফিউজ না হও, একই জিনিস। আর এই যে মোটা দেওয়াল, এই যে মোটা দেওয়াল, এটাকে বলা অ্যাডিয়াবেটিক ওয়াল বলা হয়। টাইমস this thick wall sometimes called adiabatic wall। এগুলো কোথাও দেখলে যাতে কনফিউজ না হও। আর এই ক্লোজ সিস্টেমের যে থিন ওয়াল অফ ক্লোজ সিস্টেম, হিট এক্সচেঞ্জ হতে পারে যে সিস্টেমে, sometimes called diathermic wall। বেশ, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস বুঝলাম, আইসোথার্মাল প্রসেস বুঝলাম, আইসোবারিক প্রসেস হওয়া সম্ভব, এটা যে এরকম ভাবে আমি একে দেখাতে পারবো, দেখাবো, সেটা আইডিয়ালি ঠিক হবে না। কিন্তু অ্যাডিয়াবেটিক হচ্ছে সাম চেঞ্জ when pressure remains fixed, pressure remains fixed
আইসোকোরিক, কেমিস্ট্রিতে এইসবের উদাহরণ বেশি। সাম চেঞ্জ, কিছু একটা ঘটনা ঘটছে, সাম প্রসেস কিছু একটা হচ্ছে। when volume remain fixed, বেশ। থার্মোডাইনামিক্সের একদম বেসিক কোর টার্মস, কোর আইডিয়াস আমি এক্সপ্লেন করলাম। লাস্টে শুধুমাত্র ফার্স্ট ল বলে এই ক্লাস শেষ করব। ফার্স্ট ল জেনারেলি ফার্স্ট ল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন। আচ্ছা, এই ক্লাসটার কোনো এখনো অবধি আমার কাছে কোনো প্রবলেম সেট বানানো নেই। কোর্স প্রবলেম সেট বানানো খুব শক্ত। তোমরা নিচের কোয়েশ্চেনগুলো করো, নিচের যে কোনো বই ডাউনলোড করো, থার্মাল ফিজিক্সের কোয়েশ্চেন করো। এই ক্লাসটুকুর উপরে খুব বেশি কোয়েশ্চেন্স এইভাবে নিচে এসছে নয়, কিন্তু তোমাদের আসবে বেসিক কনসেপ্টের উপরে একটা দুটো কোয়েশ্চেন। আমি রেডি করতে পারলে যখন পারবো, ইফ অ্যান্ড হোয়েন আই উইল পুট ইট ইন দ্য ডেসক্রিপশন। আর এই যেগুলো আমি লিখছি এইগুলো এই নোটগুলো অ্যাজ এ পিডিএফ হিসেবে তুমি ক্লাস ডেসক্রিপশনের নিচেই পাবে। ইউটিউবের ভিডিওটাতে ক্লাস ডেসক্রিপশনটাতে টেপো, মানে ডেসক্রিপশন অফ দ্য ভিডিও, সেখানে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করো, ডাউনলোড করো। তো এটা বেসিক্যালি কিছুই নয়, দিস ইজ এনার্জি কনজারভেশন। ধরো তোমার কাছে একটা সিস্টেম রয়েছে, এইবার তুমি এটার উপর এখানে এটা সে তুমি কাজ করছো বা গ্যাস কাজ করছো, হোয়াট এভার, আপাতত আমি ধরে নিচ্ছি যে ইউ আর ডুইং সাম ওয়ার্ক এবং ইউ আর পুটিং সাম হিট ওভার দেয়ার। তুমি এটাকে হিট দিচ্ছ। সো সাপোজ ইউ আর ডুইং তুমি কিছুটা কাজ করছো, some work on the system, and you are providing some heat to the system. তাহলে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে। Of course, the internal energy এনার্জিটা লিখতে গিয়ে টানতে গিয়ে মাঝে মাঝে খুব তাড়াতাড়ি লিখছি আমি, যদিও পেন টাইপ মতো একটা ডিভাইস আমি কিনেছি, সেটা দিয়ে খুব দ্রুত হচ্ছে লেখাটা হচ্ছে, বেশ একটা কায়দাও রয়েছে, একটু জানতে হবে। অফকোর্স দ্য ইন্টারনাল এনার্জি ইজ ইনক্রিজড। কতটা অ্যামাউন্ট? ডিইউ। কতটা বাড়বে? অফকোর্স তুমি যে হিটটা দিচ্ছ ডিকিউ, আর যে ওয়ার্কটা ডান করছো ডিডব্লিউ। এর মাথায় কেন কেটে দিচ্ছেন স্যারের মাথা? কারণ আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, এটাই ফার্স্ট ল, যে এনার্জি চেঞ্জ, এনার্জি ইনক্রিজ। ঠিক আছে, ইনক্রিজ বললাম, যে ডিক্রিজ হওয়ার হলে ডিক্রিজ হবে। এনার্জি ইনক্রিজড ইন দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম অ্যান্ড দ্য ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এরপরে তুমি যদি বলো আমি হিট স্যার বার করে নিয়েছি, সো দ্যাট ডিকিউ উইল বি নেগেটিভ। তুমি যদি বলো গ্যাসটা কাজ করেছি, তো দেন ডিডব্লিউ উইল বি নেগেটিভ। তখন ডিকিউ উইল বি নেগেটিভ, ডিইউ কে পজিটিভ হতেই হবে, তার জন্য কিছু নেই। তাহলে এইটাকে জেনারেলাইজড চেঞ্জ, সহজভাবে আমি এটা স্টেটমেন্ট দিচ্ছি, আরো ভালোভাবে ওটা একটা উদাহরণ দিলাম, যে ইন্টারনাল এনার্জি বাড়বে। কেন ইন্টারনাল এনার্জি বাড়বে স্যার? কারণ এই যে হিটটা, এটা যাবে কোথায়? শক্তির তো মৃত্যু নেই, শক্তি অবিনশ্বর। তাহলে এই শক্তিটা যাবে কোথায়? এই শক্তিটা এর সিস্টেমটাকে হিট
করবে, মানে এই হিট দিচ্ছ, এই হিটটা মানে একটা শক্তি, এই শক্তিটা কোথায় যাবে? এই শক্তিটা এই সিস্টেমের মধ্যে যে পার্টিকেলস রয়েছে সেই পার্টিকেলসগুলোর কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি বেড়ে যাবে। এই হিট এর ভিতরের কাইনেটিক এনার্জি রূপে প্রকাশ পাবে। আর তুমি যে কাজটা করছো করে যে একটা ঠেলছো, তোমার মধ্যের যে শক্তি, মেকানিক্যাল শক্তি, এই মেকানিক্যাল শক্তিটাও এই যে পার্টিকেলসগুলো রয়েছে সেই পার্টিকেলসগুলোর কাইনেটিক এনার্জি বা গতি শক্তিটা বৃদ্ধি করবে, বাড়াবে। You are giving heat, that heat increases the kinetic energy of the particles of the system. You are doing some mechanical work, that mechanical work increases the kinetic energy of the system. Of the system মানে সিস্টেমের মধ্যের যে পার্টিকেলস রয়েছে বিন্দু বিন্দু অ্যাভোগাড্রো সংখ্যার, সেই বিন্দু বিন্দু অ্যাভোগাড্রো সংখ্যাগুলোর কাইনেটিক এনার্জি বাড়াতে সহযোগিতা করবে, বাড়াবে। সো চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বা চেঞ্জ ইন, আরো ভালো ইংরেজিতে ইন্টারনাল এনার্জিটা বারবার করতে গিয়ে is equals to change বা heat given absorb, heat given extracted, যাই করো, plus work done on by, যেমন করবে তেমনি তার সাইন। এটাই হচ্ছে du সমান dq প্লাস dw। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, মাইনাস অফ pdv। তার মাইনাস কেন? ডিডব্লিউ ডেফিনেশনটাতেই মাইনাস, এমন সেই জন্যই এমনভাবেই দেওয়া হয়েছে ওই মাইনাসটা এই জন্যই যে দেখো তুমি যদি এইটাকে এর উপরে কাজ করো তাহলে ভলিউমটা কমে যাবে। সো when you're giving some pressure on a system, when you're giving some external pressure and reducing the volume, তার মানে হচ্ছে যে the work done becomes positive, dw। তো এটা আরো ভালো করে বোঝো, is minus pdv, the elemental work done। তো এটার মানে হচ্ছে যদি তুমি ভলিউমটাকে কন্ট্রাক্ট করো, that means dv is negative, dvটা নেগেটিভ মানে dwটা পজিটিভ। so the work done on the system is positive। সেই জন্য এবং তুমি কাজ করলে সেটা যেহেতু ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করতে সহযোগিতা করবে, ফলে তোমার এই কৃতকার্য ডিডব্লিউটা পজিটিভ হবে। সো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, দ্যাট মিনস ডিভি ইজ মাইনাস নেগেটিভ। তার মানে হচ্ছে এখানে আমার বিন্দু চলে আসবে, ডিভি ইজ নেগেটিভ, ডিডব্লিউ ইজ পজিটিভ। আর work done by the system is the উল্টো। সব গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে দেবো। work done by the system মানে বেড়ে যাচ্ছে, সিস্টেম নিজে নিজেই এটাকে ঠেলে তুলে দিচ্ছে, সিস্টেম নিজেই এটাকে প্রেশার দিচ্ছে। তো dv is পজিটিভ, তখন dwটা হচ্ছে নেগেটিভ। তাহলে তুমি তার উপরে কাজ করলে du ইনক্রিজ করবে, du ইনক্রিজেস। গ্যাস নিজে নিজে কাজ করে ফেললে du ডিক্রিজেস। আমি আইডিয়াল গ্যাস ফ্যাস সম্বন্ধে আর এইটাতে ডিটেল গেলাম না। when required, অফকোর্স পরের ক্লাসে রিকোয়ার্ড আমি অবশ্যই বলবো, পরের ক্লাসে আমি রিয়েল আইডিয়াল গ্যাস বলবো না, কেমিক্যাল থার্মোডাইনামিক্সে চলে যাবো, আই ডোন্ট নো, বাট
ইন আ ফর্মাল, ইন এ প্রপার সেন্স। এরপরে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, হিট ইঞ্জিন ইত্যাদির কথা একাধটু বলতেই হবে, আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস বলতেই হবে। দেন উই গো টু কেমিক্যাল থার্মোডাইনামিক্স, হেলমোচ, ফ্রি এনার্জি, এনথালপি, গিবস, এইগুলো বলতে হবে। তো কেমিক্যাল থার্মোডাইনামিক্স আর একটু পরের প্রসেস। তো ফর দ্য টাইম বিং এই আজকের জন্য আমরা ফিজিক্যাল থার্মোডাইনামিক্সে থাকি, কিন্তু কেমিস্ট্রির লোকেরাও কিন্তু মানে কেমিস্ট্রি সিলেবাসের মধ্যেও কিন্তু এগুলো সব পার্ট। ফলে খুব খুব ভালো করে তোমাদের প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্স অ্যাসপিরেন্টদেরকে বোথ ফ্রম ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এটা দেখতেই হবে। তো যাই হোক, চলো আজকের মানে এই মুহূর্তের আজকের দুপুর দ্বিপ্রাহরিক ক্লাস এখানেই শেষ। খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় যদি আমার এনার্জি থাকে এবং কোনো কাজ না পড়ে যায় তখন আরেকখানা দেখা যায়। ঠিক আছে, চল আপাতত এইটুকুই। হোয়াটসঅ্যাপ করে দিও যদি প্রথম দেখে থাকো। তো দেন চল, বাই বাই।